হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে আমরা পড়ব চ্যাপ্টার 5 মেজার্স অফ ডিসপারশন পার্ট 1। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আসছি লার্নিং আউটকামস। After completing the chapter, you will able to know the necessity of measures of dispersion, what is measures of dispersion and its purpose, different types of measures of dispersion and their application, their uses and limitation. So from this lecture we are going to learn what is dispersion, types of measures of dispersion, discuss on range, mean deviation, population, variance, standard deviation, example, uses and limitation. So এগুলোই ছিল আমাদের কন্টেন্ট। আমরা এখন চ্যাপ্টারের মূল পর্বে চলে যাচ্ছি। এখন জানবো মেজার্স অফ ডিসপারশন কি। ডিসপারশন শব্দটা থেকে কি বুঝতে পারছি? ভ্যারিয়েশন করে, মানে ডিসপার করে। তো আমরা একটু ডেফিনেশনটার দিকে তাকাই। ডিসপারশন মেজার্স দ্য স্প্রেড অর ভ্যারিয়েবিলিটি of a set of observation among themselves or about some central values. ডিসপারশন কি মেজার করে? স্প্রেড অথবা ভ্যারিয়েবিলিটি, মানে ভ্যারিয়েশন মেজার করে নিজেদের মধ্যে এবং একটা সেন্ট্রাল ভ্যালুর মাধ্যমে। আমরা কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সি পড়েছি। সেন্ট্রাল টেন্ডেন্সি একটা সেন্ট্রাল ভ্যালু যেটা পুরো ডেটাকে রিপ্রেজেন্ট করে। আর ডিসপারশন নিজেদের মধ্যে ভ্যারিয়েশনটা প্রকাশ করে অথবা সেই সেন্ট্রাল ভ্যালু থেকে যে ভ্যারিয়েশন সেটা প্রকাশ করে। তো স্মল ডিসপারশন বা স্মল ভ্যারিয়েশন বলতে কি বোঝায়? যদি আমাদের হাই ইউনিফর্মিটি হয়, তার মানে স্মল ডিসপারশন মানে হাই ইউনিফর্মিটি। অন্যদিকে লার্জ ডিসপারশন হচ্ছে লো ইউনিফর্মিটি। এই যে স্মল ডিসপারশন বা ভ্যারিয়েশন, লার্জ ডিসপারশন বা ভ্যারিয়েশন, এগুলো কি? চলুন তাহলে একটু ব্যাখ্যা করা যাক। আমাদের দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপে 4 জন স্টুডেন্ট আছে যাদের এভারেজ মার্কস হচ্ছে 50, মিন 50। দেখা যাচ্ছে একজনে 50 পেয়েছে, 49 পেয়েছে, 51 পেয়েছে, 50 পেয়েছে। অপরদিকে অন্য একটা গ্রুপ আছে, সেখানেও 4 জন স্টুডেন্ট, 4 জনের এভারেজ মার্কস হচ্ছে 50। সো আমরা যখন মিনটা দেখব 2 জনেরই মার্কস 50, কিন্তু দুইটা গ্রুপ বা দুইটা গ্রুপেরই এভারেজ মার্কস কিন্তু 50, কিন্তু দুইটা গ্রুপ কি সেম? আপনাকে যদি বলা হয় আপনি একটা গ্রুপ নিয়ে কাজ করেন, তাহলে আপনি পার্সোনালি কোন গ্রুপ নেবেন? আপনার কাজ যদি এফেক্টফুল হতে হয় তাহলে কি সবাইকেই এফিসিয়েন্ট হতে হবে? সো এই কথাটা যদি আপনি মাথায় রাখেন তাহলে অবশ্যই আপনি কিন্তু গ্রুপ 1 নেবেন, কারণ গ্রুপ 1-এ সবাই মোটামুটি একই ধরনের। তো আবার গ্রুপ 2-তে কি 2 জন খুবই ভালো এবং 2 জন হচ্ছে খুবই খারাপ, কারণ 2 জনের মার্কস ভেরি ভেরি পুয়ার। সো এই ক্ষেত্রে যারা বুদ্ধিমান তারা কিন্তু গ্রুপ 1-ই নেবে, কারণ এখানে ভ্যারিয়েশন কম। দেখুন, খেয়াল করুন, এখানে সবার মধ্যে ভ্যারিয়েশন কিন্তু কম, 1-2 করে ডিফারেন্স। সো স্মল ভ্যারিয়েশন, হাই ইউনিফর্মিটি, তাদের মধ্যে ইউনিফর্মিটি বা তারা একই রকম, ডেটাটার ইউনিফর্মিটি বেশি, তারা হচ্ছে মোর ইউনিফর্ম দেন গ্রুপ 2। অন্যদিকে গ্রুপ 2-তে দেখেন তাদের মধ্যে ডিসপারশন কিন্তু অনেক বেশি, ভ্যারিয়েশনটা বেশি, ভ্যারিয়েশন 100-র মতো, 100 - 0, মানে ভ্যারিয়েশন হচ্ছে 100, তাদের মধ্যে পার্থক্য একজন থেকে আরেকজনের পার্থক্য 100। সো এই ডিসপারশন বেশি মানেই লো ইউনিফর্মিটি, তারা ইউনিফর্ম না, তারা একই রকম না। সো আমরা সবসময় হাই ইউনিফর্মিটি খুঁজব কোনো ডেটা বা যে কোনো কাজ করার জন্য। যদি আমাদের ইউনিফর্ম বেশি হয়, হাই ইউনিফর্ম হয়, তাহলে সেই ডেটাটা বেশি ভালো। যেমন 1 গ্রুপটা বেশি ভালো, 1 গ্রুপটা যে কোনো কাজে মোর এফিশিয়েন্ট হবে। সো আমাদের মনে রাখতে হবে স্মল ভ্যারিয়েশন, হাই ইউনিফর্মিটি, লার্জ ভ্যারিয়েশন, লো ইউনিফর্মিটি, এই দুইটা কথা। এবং এই দুইটা কথার সাথে যে ব্যাখ্যাগুলো আছে, আমার মনে হচ্ছে আপনারা ব্যাখ্যাগুলো বুঝে গেছেন যে কেন হাই ডিসপারশন মানে
বা লার্জ ডিসপারশন মানে লো ইউনিফর্মিটি, অন্যদিকে স্মল ডিসপারশন মানে হাই ইউনিফর্মিটি। ওকে, এবার আমরা চলে যাচ্ছি types of measures of dispersion. There are two types of measures of this dispersion. Number one is absolute measures of dispersion এবং number two হচ্ছে relative measures of dispersion. তো absolute এর মধ্যে আমরা পড়ব range, mean deviation, variance, standard deviation এবং কোয়ার্টাইল ডেভিয়েশন। অন্যদিকে রিলেটিভের মধ্যে আছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। এখান থেকে আমরা অ্যাবসোলিউট মেজারমেন্টের সবগুলোই প্রায় পড়ব, শুধু কোয়ার্টাইল ডেভিয়েশন বাদে। আর অন্যদিকে রিলেটিভ মেজার্স অফ ডিসপারশনের শুধু কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন বা সিভি পড়ব, আর বাকিগুলোর নাম আমরা মনে রাখব। সো প্রথমেই যেহেতু আছে রেঞ্জ, লেটস গো ফর দ্য রেঞ্জ। তার আগে কি আছে, পারপাস অফ স্টাডিং ডিসপারশন, আমরা কেন ডিসপারশন পড়ব। ওই যে প্রথমেই বললাম যে আমরা কিন্তু মিন দেখে বুঝতে পারি না যে কোনটা হাই ইউনিফর্ম, কারণ ওটারও হচ্ছে মিন 50, গ্রুপ 1-এর, গ্রুপ 2-রও মিন 50। সো আমরা যদি ইউনিফর্মিটি খেয়াল করতে চাই যে কোনটা বেশি ইউনিফর্ম, সো হাই ইউনিফর্ম, তখন কিন্তু আমার ভ্যারিয়েশন লাগবে, যার ভ্যারিয়েশন কম সেটাই হাই ইউনিফর্ম। সো এটা হচ্ছে কিন্তু একটা পারপাস। তো চলুন, এখানে কি পারপাস লেখা আছে, টু মেজার দ্য স্প্রেড অফ দ্য ডেটা সেট, মানে ডেটা সেটের ভ্যারিয়েশন বের করার জন্য যে কোন ডাটাটার ভ্যারিয়েশন বেশি, কারণ ভ্যারিয়েশন বের করলেই আমরা ইউনিফর্মিটি বের করতে পারবো। টু ডিটারমাইন দ্য রিলায়াবিলিটি অন এভারেজ, একটা এভারেজ রিলায়াবল কিনা সেটা আমরা বের করব। যেমন দুইটা এভারেজই ছিল গ্রুপ 1 এবং গ্রুপ 2-র 50, কিন্তু কোন এভারেজটা, কোন 50টা, কোন গ্রুপটা রিলায়াবল সেটা কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি ভ্যারিয়েশন বের করার মাধ্যমে। আনটিল ভ্যারিয়েশন বের করা ছাড়া কিন্তু আমরা শুধু মিন দিয়ে বলতে পারি না, বা সেই মিনটা কোনো রিলায়েবল হয় না। সো রিলায়েবিলিটি টেস্ট করার জন্য আমার কিন্তু ভ্যারিয়েশন লাগবে। টু কম্পেয়ার টু অর মোর ডেটা সেট অ্যাকর্ডিং টু দেয়ার ভ্যারিয়েবিলিটি, ভ্যারিয়েবিলিটি অনুসারে কোন ডেটা সেটটা কেমন সেটা কম্প্যারিজন করার জন্য আমরা মেজার্স অফ ডিসপারশন ইউজ করি। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে একজন বলেছে, ইউ আর রাইট, মেইল গ্রুপ ডেফিনেটলি হ্যাজ এ লোয়ার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে মেইল গ্রুপের ভ্যারিয়েশন বেশি। অন দ্য আদার হ্যান্ড, ফিমেল গ্রুপের এখানে ভ্যারিয়েশন বেশি বলে তারা বলেছে। সো যেটার ভ্যারিয়েশন কম থাকবে সেটাই হচ্ছে আমাদের ডিজায়ারেবল ডেটা বা মোর ইউনিফর্ম ডেটা। ওকে, আমরা চলে আসছি রেঞ্জ। কিভাবে আমরা রেঞ্জ বের করব? রেঞ্জ হচ্ছে সিম্পলেস্ট মেজার অফ ডিসপারশন। তো দেখুন আপনারা, রেঞ্জ আমরা কিভাবে বের করেছি। রেঞ্জ হচ্ছে লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু। সো কোনো ডেটা সেটের আমরা লার্জেস্ট ভ্যালু খুঁজে বের করব এবং স্মলেস্ট ভ্যালু খুঁজে বের করব, তারপরে দুইটার বাদ দিব বা বিয়োগ ফলটাই হয়ে যাবে আমাদের রেঞ্জ। হিয়ার ইজ দ্য মার্কস অফ 8 স্টুডেন্টস ইন এ ক্লাস। সো দ্য হাইয়েস্ট মার্ক ইজ 80 and the lowest mark is 20. So the variation is 60. On the other hand, the limitations are range cannot be tell us anything about the character of the distribution within two extreme observation. দুইটা এক্সট্রিম অবজারভেশন ছাড়া কিন্তু রেঞ্জ অন্য কিছু বলতে পারে না। সো এটা একটা রেঞ্জের লিমিটেশন। তারপরে চলে যাব এক্সাম্পল অফ রেঞ্জ। এক্সাম্পল দেওয়ার আগে আমি আবার দুইটা কম্প্যারিজন করছি। এভারেজ রান রেট অফ ব্যাটসম্যান এ, আচ্ছা 36.73। এভারেজ রান রেট অফ ব্যাটসম্যান বি 43.4। এখন যদি আপনাদের আমি জিজ্ঞেস করি যে কোন ব্যাটসম্যানের রান ভালো বা কোন ব্যাটসম্যান ভালো ব্যাটিং করছে, এইটা দেখে আপনারা বলে দিতে পারেন যে যেহেতু ব্যাটস বি এর এভারেজ রান রেট বেশি, সো সে ভালো ব্যাটসম্যান, তাকে আমরা পরবর্তীতে নিয়ে যেতে পারি। কিন্তু যদি তাদের আমরা রানের ফিগারটা দেখি, তাহলে ব্যাটসম্যান এর রানগুলো দেখেন, আপনারা খেয়াল করেন, এবং ব্যাটসম্যান বির রানগুলো দেখেন। ব্যাটসম্যান বি কিন্তু যদিও অনেক রান করেছে, টোটাল রান বেশি, এই জন্যই তার এভারেজটা বেশি, সে বেটার রান গেটার।
কিন্তু অন দ্য আদার হ্যান্ড দেখুন তার মধ্যে কিন্তু ইউনিফর্মিটি নেই বললেই চলে। সে কিন্তু কনসিস্টেন্ট প্লেয়ার না, এক ম্যাচে পরপর অনেক ম্যাচে সে 0 করেছে, তারপর একটাই হচ্ছে 250 করেছে বা 370 করেছে। আবার অন্যদিকে ব্যাটসম্যান এ দেখা যাচ্ছে হচ্ছে মোটামুটি কনসিস্টেন্ট, সব ম্যাচেই তার রান আছে। সো এখন আমরা যদি কোনো ব্যাটসম্যানকে নেক্সট ম্যাচের জন্য সিলেক্ট করতে চাই তখন আমাদের কি করতে হবে? আমরা যদি শুধু এভারেজ দেখে চিন্তা করি তাহলে তো আমাদের প্রিসিশনটা মিসলিড করতে পারে। আমরা দেখলাম যে বি হচ্ছে বেশি রান গেটার, সো ওকে যদি আমরা সিলেক্ট করে দিই পরবর্তী ম্যাচে ওর 0 করার কিন্তু সম্ভাবনা আছে, কারণ হি ইজ নট আ কনসিস্টেন্ট প্লেয়ার। কনসিস্টেন্ট প্লেয়ার সেই হবে যার যে ইউনিফর্ম, যে একই রকম রান করছে। সো ইউনিফর্ম বা কনসিস্টেন্সি কার বেশি হবে? যার ভ্যারিয়েশন কম। এখানে দেখতে পাচ্ছি ভ্যারিয়েশন কার কম? ভ্যারিয়েশন অফ ব্যাটসম্যান এ and variation of batsman B। দেখতে পাচ্ছি যে A এর ভ্যারিয়েশন হচ্ছে মাত্র 76। on the other hand ব্যাটসম্যান B এর ভ্যারিয়েশন হচ্ছে 370। আমরা জানি ভ্যারিয়েশন বা রেঞ্জ আমরা বের করি হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। ব্যাটসম্যান A এর হাইয়েস্ট ভ্যালু 86 আর লোয়েস্ট হচ্ছে 10, আর অন্যদিকে ব্যাটসম্যান B এর হাইয়েস্ট হচ্ছে 370 আর লোয়েস্ট হচ্ছে 0। সো সেক্ষেত্রে ভ্যারিয়েশন কিন্তু ব্যাটসম্যান A এর কম। সো ভ্যারিয়েশন যার কম হয় তার ইউনিফর্মিটি বা কনসিস্টেন্সি কিন্তু বেশি। সো এটাই হচ্ছে আমাদের রেঞ্জের একটা এক্সাম্পল। রেঞ্জ দিয়ে আমরা কে বেশি কনসিস্টেন্ট, কে বেশি হচ্ছে ইউনিফর্ম সেটা বের করতে পারি, এবং সেটাই হবে আমাদের ডিজারেবল ডেটা। এবং এটা বের করলে আমরা কারেক্ট ডিসিশন নিতে পারবো, শুধু মিন থেকে নিতে পারবো না। ওকে, এবার চলে আসি মিন ডেভিয়েশন কি। দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য অ্যাবসোলিউট ভ্যালুস অফ দ্য ডেভিয়েশন ফ্রম দ্য অ্যারিথমেটিক মিন। একটু খটোমটো লাগছে না? আচ্ছা চলুন আমরা তাহলে ফর্মুলাতে চলে যাই, তাহলে আমি একটু বুঝতে পারবো। এখানে কি বলেছে? দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য অ্যাবসোলিউট ভ্যালুস, অ্যাবসোলিউট ভ্যালুস এর অ্যারিথমেটিক মিন। সো অ্যাবসোলিউট ভ্যালুটা আমরা কিভাবে পাবো? ডেভিয়েশন ফ্রম দ্য অ্যারিথমেটিক মিন। আমরা জানি অ্যারিথমেটিক মিনকে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করি। সো প্রত্যেকটা অবজারভেশন থেকে যদি আমরা এক্স বার বিয়োগ দিই তাহলে কিন্তু আমরা ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন পাবো। সো এই যে x1 x2 ডট 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 xn এগুলো হচ্ছে আমাদের অবজারভেশন, প্রত্যেকটা থেকে আমরা অ্যারিথমেটিক মিন এক্স বার বিয়োগ দিব। সো সেইগুলোর অ্যাবসোলিউট ফর্ম আমরা মডুলাস দিয়ে প্রকাশ করি, যেটা দেওয়া আছে আমাদের কার্সারটা খেয়াল করেন, এই যে মডুলাস। সো প্রত্যেকটা অ্যাবসোলিউট ভ্যালুসের আবার যদি অ্যারিথমেটিক মিন করি তখন যেটা হবে সেটাই হচ্ছে আমাদের মিন ডেভিয়েশন। সো বলেছে কি অ্যারিথমেটিক মিন, এটা হচ্ছে একটা অ্যারিথমেটিক মিন কিসের? অ্যাবসোলিউট ভ্যালুস। এটা একটা অ্যাবসোলিউট ভ্যালুস, মডুলাস এটা একটা অ্যাবসোলিউট ভ্যালুস। সো এই সব অ্যাবসোলিউট ভ্যালুসের অ্যারিথমেটিক মিন, আর এই অ্যাবসোলিউট ভ্যালুসটা কোথা থেকে পেয়েছি? ডেভিয়েশন ফ্রম দ্য অ্যারিথমেটিক মিন। Okay, mean deviation is obtained by calculating the absolute deviation of the each observation from the mean and averaging this deviation by taking arithmetic mean. সো এখান থেকে আমরা প্রত্যেকটার আগে অ্যাবসোলিউট ভ্যালু নেব, প্রত্যেকটা থেকে আমরা মিন বিয়োগ করব, তারপরে বিয়োগফলকে অ্যাবসোলিউট নিয়ে সেটার আবার অ্যারিথমেটিক মিন করব, তাহলেই আমরা মিন ডেভিয়েশন পেয়ে যাব। সো আমরা একটা এক্সাম্পল খেয়াল করি, এখান থেকে আমরা মিন ডেভিয়েশন পাবো। সো প্রথমে এখান থেকে আমাদের কি করতে হবে? অ্যারিথমেটিক মিন ক্যালকুলেট করে ফেলতে হবে। তো আমরা অ্যারিথমেটিক মিন জানি, সবগুলো যোগ করে 10 দিয়ে ভাগ। সো অ্যারিথমেটিক মিন পাওয়া যাচ্ছে 5, এবং প্রত্যেকটা থেকে এই অ্যারিথমেটিক মিনের আমরা ডেভিয়েশন বের করব। সো প্রথমে হচ্ছে দেখুন, এটাই আমরা এই গ্রাফের মাধ্যমে প্রকাশ করেছি। প্রথমে হচ্ছে 2, তারপর 3, তারপর 3.5, 4 এভাবে কিন্তু যাচ্ছে, ঠিক আছে। সো 3 কিন্তু দুইবার, এই জন্য এখানে দুইটা ডট দিয়েছে। সো এখানে 2 একবার আছে, একটা ডট, 3 দুইবার আছে, দুইটা ডট, তারপর 3.5, তারপর 4 এভাবে। সো প্রত্যেকটা থেকে আমাদের মিন কত? মিন হচ্ছে 5। প্রত্যেকটা থেকে আমাদের মিনের ডেভিয়েশন বা ভেরিয়েশনটা কত? 5 থেকে এই 4-এর পার্থক্য কত? -1। অপরদিকে এই 5 থেকে আমাদের পরবর্তী যে সংখ্যা
এই 6 বা হচ্ছে 6.5 এর ভ্যারিয়েশন কত 1.5। সো আমরা ভ্যারিয়েশনগুলো কিন্তু বের করে ফেলতে পারি এভাবে, প্রত্যেকটা ভ্যালু আমাদের 2, 3, 3.54 এভাবে, এবং প্রত্যেকটা থেকে আমরা ভ্যারিয়েশন বের করছি। ভ্যারিয়েশন প্রথমটার ভ্যারিয়েশন হচ্ছে 5 minus 2, that means minus 3, which is minus 3 এই যে দেখাচ্ছে। তারপর হচ্ছে 3 minus 5, মানে প্রত্যেকটা ভ্যালু থেকে আমরা x বার বিয়োগ দিচ্ছি। x বার কত 5, তো 3 minus 5 equals to minus 2, 3 minus 5 minus 2। সো এভাবে আমরা বের করছি। তারপরে দেখলাম এটাকে আমরা অ্যাবসোলিউট করলাম। অ্যাবসোলিউট করতে গেলে মডিউলাস ব্যবহার করতে হয়, মডিউলাসের ভেতরে মাইনাসটা পজিটিভ হয়ে যায়, আমরা সবাই জানি। তারপর একে আবার অ্যারিথমেটিক মিন করবো। এই অ্যারিথমেটিক মিন হচ্ছে, সরি অ্যারিথমেটিক মিন আগে করবো না, এটা হচ্ছে সাম করব। তো সেই সামকে যখন আমি টোটাল অবজারভেশন দিয়ে ভাগ করব তখনই কিন্তু আমাদের অ্যারিথমেটিক মিন হয়ে যাবে, এবং এটাকেই বলবো আমরা মিন ডেভিয়েশন। সো 19 ডিভাইডেড বাই 10 হুইচ ইজ 1.9, এটাকেই আমরা বলছি মিন ডেভিয়েশন। ওকে, তো প্রথম কাজ মিন ডেভিয়েশন বের করার জন্য আমাদের এক্স বারটা বের করতে হবে, এবং প্রত্যেকটা অবজারভেশন থেকে এক্স বার বিয়োগ দিতে হবে। তারপর বিয়োগফলকে অ্যাবসোলিউট করতে হবে। সেই অ্যাবসোলিউটটার আবার যখন অ্যারিথমেটিক মিন করব তখনই আমরা মিন ডেভিয়েশন পেয়ে যাব। ওকে, লেটস গো ফর দ্য মেরিটস অ্যান্ড লিমিটেশনস অফ মিন ডেভিয়েশন। সো প্রত্যেকটা জিনিসেরই আমাদের লিমিটেশনস বা সুবিধা অসুবিধা থাকে। প্রথমেই হচ্ছে মেরিটস লেস অ্যাফেক্টেড বাই দ্য ভ্যালুস অফ এক্সট্রিম অবজারভেশন। এক্সট্রিম অবজারভেশন দ্বারা এটি কম এফেক্টেড হয়, এটা হচ্ছে মেরিটস। এবং হচ্ছে লিমিটেশন, দ্য গ্রেটেস্ট লিমিটেশন অফ দিস মেথড ইজ দ্যাট অ্যালজেব্রিক সাইন আর ইগনোরড হোয়াইল টেকিং দ্য ডেভিয়েশন অফ দ্য আইটেমস। যেহেতু আমরা অ্যাবসোলিউট করছি, সো এখানে হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালুগুলো আমরা নিচ্ছি না। এবার চলে আসছি যে পপুলেশন ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা হচ্ছে আমাদের পপুলেশন ভ্যারিয়েন্সের ফর্মুলা। সো এটা কি করতে হবে, প্রত্যেকটা ভ্যালু থেকে আমাদের মিন বা পপুলেশন মিনকে বাদ দিতে হবে। সো x1, x2, xn হচ্ছে আমাদের পপুলেশন অবজারভেশন, n হচ্ছে পপুলেশন সাইজ, আর মিউ হচ্ছে পপুলেশন মিন, যেটাকে আমরা প্যারামিটার বলি। ওকে, পপুলেশন মিন পাইলাম, পপুলেশন সাইজ পেলাম। এখন আমরা প্রত্যেকটা অবজারভেশন থেকে আমরা পপুলেশন মিন মিউ বাদ দিব। বাদ দেওয়ার পর সেটাকে আমরা স্কোয়ার করব এবং সবগুলোর স্কোয়ারকে যোগ করব। ওকে, তাহলে এটাই হয়ে যাবে সামেশন অফ i ইকুয়ালস টু 1 to n xi মাইনাস মিউ হোল স্কোয়ার। সো এইটা আবার হচ্ছে পপুলেশন ভ্যারিয়েন্স, আর পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ভ্যারিয়েন্সকেই যখন আমরা স্কোয়ার রুট করব তখন এইটা হয়ে যাবে। সো আমরা এভাবে করতে পারি। একটা এক্সাম্পল দেখি, ক্যালকুলেট দ্য পপুলেশন ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দিস ডেটা। সো আমরা ডেটা পেয়ে যাচ্ছি, সেই ডেটার থেকে আমরা পপুলেশন ভ্যারিয়েন্স বের করব। সো আমাদের প্রথমেই পপুলেশন মিন মিউ বের করে ফেলতে হবে। মিউ বের করব প্রত্যেকটা যোগ করে, যেহেতু অবজারভেশন 6 দিয়ে ভাগ। সো 2.83 পেলাম। এখন প্রত্যেকটা অবজারভেশন থেকে আমরা 2.83 বিয়োগ করব এবং বিয়োগফলকে স্কোয়ার করব, এবং সেই সমস্ত স্কোয়ারগুলোর যোগফলকে যদি আবার আমি n দিয়ে ভাগ করি তখন কিন্তু আমাদের পপুলেশন ভ্যারিয়েন্স পেয়ে যাচ্ছি। আর এটাকে যদি স্কোয়ার রুট করে দেই তাহলে কি হয়ে যাবে, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, খুবই সোজা। আমাদের ফর্মুলাগুলো শুধু মনে রাখতে হবে। এক্সারসাইজ অফ পপুলেশন ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো হচ্ছে কিছু এক্সারসাইজ, এগুলো আপনারা করবেন। এখানে দুইটা সেট দেওয়া আছে, প্রত্যেকটা সেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভ্যারিয়েবিলিটি, আপনারা ভ্যারিয়েবিলিটি কিভাবে ক্যালকুলেট করবেন, অবশ্যই ভ্যারিয়েন্স বের করে ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবেন। So এই যে standard deviation finds both of the data and then the data set with the lower standard deviation with higher uniformity. আমরা জানি যার ভ্যারিয়েশন বেশি তার কিন্তু ইউনিফর্ম কম, আর যার ভ্যারিয়েশন কম তার ইউনিফর্মিটি বেশি। সো আপনারা যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখবেন যে সেটের লোয়ার, সেটাই হচ্ছে হায়ার ইউনিফর্ম। এভাবে আপনারা কম্প্যারিজন করতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের পড়াশোনা। আমরা নেক্সট পার্টে মেজার্স অফ ডিসপারশনটা শেষ করে দিব। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। আল্লাহ হাফেজ, নেক্সট টাইম দেখা হবে ইনশাল্লাহ।